অনেকদিন অফিস যাসনি। বাবা আমি তো এক সপ্তাহ টানা অফিস করে যথারীতি বাড়িতে ফিরছি। তাহলে অফিস থেকে কথা বললো কেন দাদা? কেন তোর সঙ্গে হয়তো কেউ রহস্য করেছে। কিন্তু আমরা তো তোমার ডেড বডিটাকে দাহ করে এলাম। আমার ডেড বডি? মামা ওটা কি প্রকৃতই আমার ডেড বডি নাকি নাকি বাঁকা পথে তোমার কার্য সিদ্ধি করার কোনো কৌশল? সত্যি সত্যি তুই আমার সূর্য তো। মাগো এই পৃথিবীতে সবাই চিনতে ভুল করলেও কোনো মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না মা। সেই তুমিও আমি চিনতে ভুল করিনি বাবা। আমি কিছু একটা ভুলের শিকার তুমি হয়েছো ঠিকই, তাই বলে এই বেশে তোমার আমার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয় রাত্রি। সূর্য ঠিকই বলেছে বৌমা, এই বেশে থাকতে আমারও খুব কষ্ট হয়। তাই এসো মা, তোমাকে আবার আমি ঘরের লক্ষ্মী রূপে সাজিয়ে দিই। এসো মা। আমি কিছুতেই বুঝতে পারছি না এই সংসারের বুকে এত বড় একটা মিথ্যা ঝড়ের তাণ্ডব বয়ে যাওয়ার কারণটা কি। এর পিছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য হাত কাজ করছে। না 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 সূর্য, তুমি ভুল করছো। আসলে নদী থেকে না একটা মুন্ডহীন লাশ পাওয়া গিয়েছিল, আর তার সঙ্গে তোমার এমন আশ্চর্য মিল যে। আর সেটাকে এই পুত্র ভেবে বাবা তোমরা সবাই মিলে বলো হরি হরি বল করে দাহ করে একেবারে মরা কান্না কাঁদতে বসলে। একেবারে চেষ্টা করলে না বাবা সেই মৃতদেহটা প্রকৃতই আমার কিনা? একবারও চেষ্টা করলে না প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করতে? চেষ্টা করেছি দাদা, অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার মৃতদেহের চেয়ে সর্বাঙ্গী সত্য যে আমরা কিছু খুঁজে পাইনি দাদা। শোনো, অতীত নিয়ে বিতর্ক করে আর কোনো লাভ নাই। আজকে তুমি ফিরে এসছো, সেই সঙ্গে ফিরে এসেছে এই সংসারের শান্তি। তাই আমি চাই তোমরা অতীত ভুলে যে যার কাজে মন দাও। সুন্দরলাল এসো। তাই যেন একটা রহস্যের জট পেকে আছে। জটটাকে আমায় খুলতেই হবে। তবে ভাঙবে আমার রোবটটা যতটা সুন্দর, তাই রক্তাক্ত না। আর আমি দুয়ে মিলিয়ে সুন্দর। দাদা এই 7 দিন যেন মিষ্টি হাসি কান্না বিরহে দিয়ে যেন মিষ্টির স্বপ্নের মতো লাগছে দাদা। আর তুমি ফিরে এসে আমি ফিরে এসে তোর সেই স্বপ্নগুলোকে কেমন যেন সত্যি করে দিলাম না রে ভাই। সেই সত্যিকারের স্বপ্নকে আরো সুন্দর করতে তোমার পাশে যে আমার বৌদিকে চাই দাদা। এসো এসো বৌদি এসো। দাদা দাদা 500টি টাকা হবে দাদা। হঠাৎ টাকা কেন রে ভাই? দীর্ঘ বিরহ আর রাগ অভিমানের পালা শেষ করে তোমাদের রাম সীতার যুগলবন্দিকে যেন আমি ছাড়া আর যেন কেউ না দেখতে পায়, তাই তাই এই দরজায় এই অনুজ লক্ষণ যে পাহারা দেবে দাদা, তাই মজুরিটা একটু অ্যাডভান্স চাইছিলাম। তোমার এই দুষ্টুমির এমন সাজা দেব না। তোমার মতো মাতৃসমা বৌদির কাছে সাজা পাওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হয়ে রইলাম। আর সেই সঙ্গে বাকি রইল আমার সেই মজুরি বাবদ 500টি টাকা। চন্দ্র 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 শোন ভাই শোন,
চন্দ্রটা না সেই একই রকম রয়ে গেল। রাত্রে হাতটা সরান। বলুন বলুন আপনি কে? কি আপনার পরিচয়? রাত্রি আমি তোমার স্বামী। না, আপনি চৌধুরী। আপনি আমার স্বামী নন। রাত্রি কি বলছো তুমি? এবারে সকলের চোখে ফাঁকি দিলেও আপনি আমার চোখে ফাঁকি দিতে পারেননি। তার মানে তুমি? প্রথম থেকে আপনাকে আমি চিনতে পেরেছি যে আপনি আমার স্বামীর রূপ ধরিয়া আগন্তুক। না রাত্রি না, এ তোমার আত্মপ্রবঞ্চনা। হতে পারে, কিন্তু এটা তো চিরন্তন সত্য যে কোনো পৃথিবীর কোনো নারী তার স্বামীর সামনে আত্মপ্রবঞ্চনা করে না, করতে পারে না। এই জগতের নারী জাতি যেদিন তার স্বামীকে চিনতে পারবে না, যেদিন অনুভব করতে পারবে না স্বামীর পরশ, সেদিন এই পৃথিবীতে সত্যি বলে আর কোনো নারী থাকবে না। তার মানে তুমি বলতে চাও এই সংসারে টিকে থাকতে হলে আমার বাঁচার স্বাধীনতাকে নগ্ন সমাজ ব্যবস্থার হাত থেকে, নীলমহর হাত থেকে বাঁচাতে হলে আপনাকে আমার স্বামী হিসেবে বড় প্রয়োজন। কিন্তু আমি তো একজন নারী। আমি আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে ভুলে গিয়ে আমি কেমন করে আমার সর্বস্ব আপনার হাতে তুলে দেব? আপনি বলতে পারেন? আপনি বলতে পারেন? রাত্রি তোমার এই চোখের জল আমি আমার জীবন দিয়ে মুছিয়ে দেবো। কোনো সঠতা, কোনো প্রবঞ্চনা নয় রাত্রি। আজ থেকে তুমি আর আমি সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি, সুখী হয়েছি। সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। একদিন দুটি চোখে স্বপ্ন ছিল, তোমাকে পেয়ে তাই সত্যি হলো। একদিন দুটি চোখে আশা ছিল,
ময়দানে নেমেছি, হয় কারো কার্য করে আমি কলকাতায় ফিরবো, নয়তো এই জানোয়ারগুলোকে মেরে নিচে একেবারে শেষ হয়ে যাব। হরে কৃষ্ণ হরে হরে, এই সুন্দরী মেয়েটা বলে কি রে? আরে এই পাগলি, তুই যদি শেষ হয়ে যাস তাহলে মহাদেব দাসের কি হবে রে? এত দুঃখ কিসে গো? শেষ হয়ে যাবে কেন? আমি যে তোমার জন্য চিরদিন অপেক্ষা করে পড়ে এসে আছি। বুড়ো খোকা, বুড়ো খোকা বলবে না, আমার মনে খুব দুঃখ পাই গো। জানো আমার বয়স এখন মোটে 1-3 বছর। তাই মাত্র? তাহলে তো এখনো 3 বার বিয়ে করা যাবে। ওরে 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 ওরে, হরে কৃষ্ণ হরে হরে, তোমার মুখে জানো ওই চন্দন পড়ে, আমি তো ওই আশাতেই আছি। এই জানো এই গত মাসে আমার না আমাকে বিধবা করে দিয়ে আমার বউটা মরে গেল। ওই 6 মাসের কচি ছেলেটাকে আমি নিয়ে কি যে করি। কোনো চিন্তা নেই, আমি তো আছি। কথা তো নই, যেন মধু মধু। তুই আমার ছেলে ভাবে তো। আরে অপমানে হয়ে তো বসে আছি। এইবার তোমার ওই হরে কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে তোমার ছেলে মেয়েকে কোলে নিয়ে বলবো, বুদ্ধং শরণং গচ্ছামি। তুমি আমার সঙ্গে আর কি মারছো না তো? না না না, না না, ইয়ার কি নয়, উনি সত্যি কথাই বলছে। আরে অলোক, তুই আয় আয়, কি বলছিস রে বাবা? জানিস বাবা, এই কলকাতার মেয়েটা না আমাকে বলছে বিয়ে করে আমার ছেলেটাকে মানুষ করবো বলছে রে। কি রে, ভালো হবে না? ও ভালো হবে কেন? এই তাছাড়া তোমার মিঠেটাকে বিক্রি করে টাকাটা জোগাড় করো। কেন? কলকাতা মেয়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। হরে কৃষ্ণ হরে হরে। বাবা অলোক, তুই কি বলছিস রে? ঠিকই বলছি কাকা, তুমি তো আর পাগল হওনি যে ওকে নিয়ে গিয়ে তোমার শোকেসে সাজিয়ে রাখবে। না মানে বাবা অলোক, এই তুই আমার ছেলের মতো জানিস বাবা। তোকে আমি কথা বলি কি করে জানিস? এই ছোট ছোট জামা প্যান্ট পরা মেয়েগুলো না, এই আদল্যান্টু মেয়েগুলোকে আমার দেখতে খুব ভালো লাগে রে। তাহলে দেরি কেন? যাও যাও যাও, ওকে নিয়ে বাড়ি নিয়ে যাও। বাবা তুই রাগ করছিস? জয়নি তাই, তাহলে আমি এখন দেখাই বাড়ি যাই। সে কি চলে যাবে মানে আমাকে বিয়ে করবে না? কিন্তু আমার ভাই যখন চলে লেগেছে তাতে তুমি বলো। হরে কৃষ্ণ হরে হরে। এই বুদ্ধিমান মানুষেরা এসব জায়গা থেকে কেটে পড়ে। যাই হোক, আমার ভাইপোর যখন চোখে লেগেছে না, যাই চে 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 না নিয়ে চে 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 না নিয়ে আপনার মুখের গ্যাসটা খেয়ে নিয়ে। আরে সালা মার চাকা, আমি হান্ড্রেড কোটি গুন্ডা, 60 কোটি রাজার ভান্ডার, ওইসব ছুটো মেরে হাত বন্ধ করতে ওই কলকাতা থেকে আমি এই গ্রামে আসিনি। তাহলে এত বড় আসল নাটক করার আগে একটু রিহার্সাল দিয়ে নিলাম, যাতে গ্রামে আপনার মতো আরে
আর সে সৌভাগ্য আপনার কোনোদিনই হবে না মিস মনিকা সমাজপতি। তাই নাকি? মিস সমাজপতি তাকে প্রতি নির্বাচন করতে সুদূর কলকাতা থেকে এই গ্রামে এসেছেন। ও মাই গড, আপনি এখানে আর আমরা পুরো স্টেশন तलाश করছি। আপনি जान विचार আছে এই গাঁও पर সুন্দরলাল কি সহচর। ও আপনিও বুঝি তাহলে এই ঘাটেই নৌকা বাঁধবেন? ও তাহলে আপনার কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। ওকে, আপনি আপনার লক্ষ্যপথে এগিয়ে যান। আই হোপ ইউ মাস্ট সাকসেস। গুড বাই। ओ माय गॉड, वही लोगों का इतना अपमान हजम किया। না হজম করি আমি, শালা ওর কথাগুলো চাটনির মতো তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছিলাম আর কি। लेकिन वो साला भोले वाला लड़का को तो না জাদু ভোলে বলা না, শালা গভীর জলের মাছ আছে। ও শালাকে অনেক খেলিয়ে তবে ডাঙাই তুলতে হবে, বুঝলে? আরে শালা মার ছক্কা। আরে সেই জন্যই তো তোমার মতন একটা পাকা খেলোয়াড়কে সেই সুদূর কলকাতা থেকে এই বিক্রমপুর গ্রামে নিয়ে এসেছে ওস্তাদ সুন্দরলাল। সুন্দরলাল? আরে শালা মার ছক্কা, আই মিন জন পিটার। কি তোমার বস মিস্টার সুন্দরলাল? ইয়েস। আরে দেখো 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 দেখো, আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা আমার ততটাই রক্তাক্ত লাল। আর দুয়ে মিলে আমি সুন্দরলাল। হাসি বন্ধ করে আগে কথা বলুন, আমার শর্তগুলো। सब एक्सेप्ट করিয়াছেন আর এই 10,000 টাকা অ্যাডভান্স করিয়াছেন। ওকে, ওই টাকাটা আজ কলকাতা ন্যাশনাল পাঠিয়ে দাও। আর মিস্টার সুন্দরলাল, আজ থেকে আমি তোমার সময় তুমি আমার একান্ত আপন হয়ে আমার কাছে কাছে থাকবে। ও নিশ্চয় থাকবো, তবে কর্ম সঙ্গিনী হিসাবে, শয্যা সঙ্গিনী হিসাবে নয়। দেখো, মাছ ধরতে গেলে একটু তো কাদা লাগে। এই সুন্দরলাল, সে কাদার দাগ তোলার মতো সাবান তোমার হাতে নেই। হাত তো বাদ দিন। আপনি মজুরি দিবেন আর কাম বুঝিয়ে দিবেন। এই সুদ সমেত উসুল না হলে পড়ে वही बात तो हम मैडम को बोली नहीं बॉस। এই বলা উচিত ছিল তোর, কারণ এই সৌরভযুক্ত একটা ফুলের পাশে এই তৃষ্ণার্ত ভ্রমরটা কতক্ষণ উপোস থাকবে বলতে পারো পিটার? আরে শালা মার ছক্কা, তাহলে তুমি তোমার টাকা বুঝে নিয়ে অন্য মেয়ের খোঁজ করো। আমি কলকাতায় ফিরে চললাম। মনে রাখো সুন্দরলাল, অভাবের জ্বালায় আমি কুহুকিনী রঙ্গবিলাসিনী, কিন্তু দেহ অপসারিণী নয়। একটি বার ভেবে দেখো, তোমার ভাই মন্টুর কি হবে? আমার মন্টু? হ্যাঁ, তোমার ভাই মন্টু। সে কলকাতার নার্সিং হবে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে। আর এই টাকাগুলো যদি ইমিডিয়েটলি না পাঠায় তাহলে বলো হরি না, না, না। দেখো মনিকা, তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন শুধু তোমাকে। তাই আমি চাই সব বিবাদ ভুলে আমরা দুজনে বেশ, বলো সুন্দরলাল, কি করতে হবে আমাকে? এই দেখো, কিছুক্ষণ আগে যে ছেলেটার সঙ্গে তুমি কথা বলছিলে না, তাকে তুমি তোমার বশীভূত করে তাদের একমাত্র সম্বল ওই 2 বিঘে জমিটা বিক্রি করার জন্য রাজি করাবে। তারপর ওই জমির মধ্যে আমি গড়ে তুলবো আমার জনতা বান্ডের মজুর কারখানা। তারপর আমার সামনে সূর্য কর্তব্যে ওই চরিত্রী লম্পট এসব। তার আগে যার একটা বড় কাজ আছে, কলকাতা থেকে আসা
ওই বিদ্রোহী নেতা রুদ্রকে তোমার কুহিকিনি ফাঁদে বন্দি করতে হবে। বন্দি করে আমার এই চলার পথটাকে মসৃণ করবে। বলো না, পারবে পারবে, বলো না। এই মনিকা সুন্দরীর কাছে পারবো না বলে কোনো কাজ নাই। পিটার और बोलते হবে না ম্যাডাম, আপনার बात हम सब বুঝিয়ে নিয়েছি। 1 घंटा बाद দেখবেন আপনার ওই বাগান বাড়িকে আমি নন্দন কানন বানিয়েছে। ওরে মিস্টার সুন্দরলাল, আমি আমার যৌবনের পাতা গেলে বন্দি করে আমি বুঝিয়ে দেব প্যারা যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না যায় কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি আমি আরে প্রয়োজন হলে আমি ওটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতাম যদি সুন্দরলাল বাবু সত্যপ্রকাশ বাবু শ্যালক না হতেন। ওরা বড়লোক বাড়ির ছেলে বলে যা খুশি তাই করে বেড়াবে, আর আপনি আইনে রক্ষক হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। আরে মশাই, এতে দেখা দেখির কি আছে? আরে ওরাও তো এই স্বাধীন বর্ষের নাগরিক, তাই এটুকু স্বাধীনতা যদি ওরা না পায়। এর নাম স্বাধীনতা নাকি স্বেচ্ছাচারিতা? মেয়েদের পথে ঘাটে অসম্মান করে। একটু মনটাকে উদার করো না। আরে ইয়াং ছেলেরা একটু গায়ে হাত দেবে, একটু গাল টিপে দেবে আদর করে, এটা কি অসম্মান ভাবার কিছুই নেই। তাহলে আপনি কিছু করবেন না, এই তো করব না এই কথাটা কিন্তু আমি বলিনি, করা উচিত হবে। কারণ আরে কারণ ওনারাও হচ্ছে এই স্বাধীন দেশের সমাজের নাগরিক। বাবু আরে ওনাদের বুদ্ধিতেই তো আর পয়সাতেই সমাজটা চলে। বাবু আর এক কাজ, এই জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করাটা কিন্তু ঠিক হবে না। তাই বলে সরকারি উর্দি পড়ে প্রশাসনের মাথায় পা দিয়ে ওই সব ধনী কুচক্রীদের পায়ে আপনি তেল মাখছেন। সেট আপ! তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। না না,
ও আপনাকে কোনো ইনসাল্ট করেনি। ইনসাল্ট তাদেরই করে দরকার তাদের মান সম্মান বলে কিছু থাকে। ডোন্ট টক রাবিশ। বাজে কথা বাদ দিয়ে তোমরা যদি এই সব বাজে কথা না বাদ দিয়ে এখান থেকে বেরিয়ে না যাও তাহলে কিন্তু এই বাপ বেটাকে দুজনকেই আমি লকআপে পুরবো। বাহ, পানি খাদির থেকে প্লিজ চমৎকার তোমাদের শান্তি রক্ষা। কেশাগ্র বর্ষ না করে একজন নিরপরাধীকে জেলে ভরায় ওই সরকারকে আপনাকে এই উর্দি পোশাকটা দিয়েছেন? তার কৈফিয়ত কিন্তু আমি তোমাদের দিতে বাধ্য দিতেই হবে। যেদিন ওই জনগণের হাতে পিটুনি খেয়ে থাকবেন সেই দিন আপনি বুঝতে পারবেন। গেট আউট, আই সে গেট আউট বোথ। যাবো নিশ্চয় যাবো। তার আগে আমি জানতে চাই আমার এবারে চরম লাঞ্ছনাকারী ওই সুন্দর লালের নামে আপনি ডায়েরিটা লিখবেন না, আমার বিচারে সুন্দরলালের কোনো অপরাধ আমি দেখতে পাচ্ছি না। অপরাধ থাকতো না গো, অপরাধ থাকতো যদি সুন্দরলাল আমার পরিবর্তে আপনার মেয়ের চরম অসম্মান করত। সেট আপ। আমার মেয়ে তো আর তোমার মতো রাস্তাঘাটে ধিঙ্গিপনা করে ঘুরে বেড়ায় না যে পঞ্চায়েতের কলের মতো যখন খুশি যে খুশি তাকে ব্যবহার করবে। আমার মেয়ের নামে আরেকটা বাজে কথা বললে আপনার জিপটা বেচাই না। তাই নাকি? তবে দেখাই যাক এই থানার ভিতরে কার ক্ষমতা কত বেশি। ওদের ওই দুই বাপ পিটিকে আমি যদি এখান থেকে পিটিয়ে না বের করতে পারি। সরকারি উর্দির অবমাননাকারী একটা বিপদধারী জানোয়ারি নয়, তাই না মিস্টার সান্যাল? এত বড় সাহস যে আমার হাতের রুল কেড়ে নিয়ে যে রুল পেটা করে নিয়ে, এটা আপনার বাপের ভাগ্য ভালো। আর আপনাদের মতো মানুষদের ক্ষেত্রে না আমার সাহসটা বরাবরই একটু বেশি। বাট হু আর ইউ? রুদ্র! রুদ্র? আমি চিরদূত, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন, আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরা করি, আমি টর্নেডো, আমি প্রেম, অসমান, মাইন। কিন্তু তুমি এখানে কেন? জানতে চাই নিরীহ বাইক আরোহীদের ধরে হেলমেট আর লাইসেন্সের দোহাই দিয়ে তো প্রচুর কেস লিখতে ব্যস্ত থাকেন, তাই নারীর অবমাননাকারী সুন্দরলালের নামে কেসটা লিখবেন কি না? কারণ আমার বিচারে সুন্দরলালের কোনো অপরাধ আমি দেখতে পাচ্ছি না। আর কার কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ? ইয়েস, প্রমাণ। আইনের কাছে প্রমাণ ছাড়া কোনো অপরাধী গ্রাহ্য হয় না। তার মানে আপনি বলতে চান প্রমাণ ছাড়া আপনি কিছু করতে পারবেন না? না, কারণ এই থানার পুলিশদের আমাদের একটা রুলস মেনে চলতে হয়। স্যার ঠিক বলেছেন। প্রমাণ স্যার, প্রমাণের জন্য এত অপেক্ষা করেছে না। প্রমাণ আমি দেবো। আরে উঠুন তারকা বাবু, আমি আপনাকে সাহায্য করছি। না, তোমার কোনো সাহায্য আমার চাই না। আরে সেটা তো পরে হবে। আগে নিজের প্রেস্টিজের কথাটা ভেবে আগে নিজের গায়ের ধুলোগুলো জানুন, নাকি আমি আরেকবার ছেড়ে দেবো? তার আগে তুমি তোমার কথাটা চিন্তা করো। তোমাকে আমি এমন শিক্ষা দেব, তাই নাকি? তোমার ওই সব হাসি কান্নায় পরিণত হবে।
তোমাকে আমি বুঝিয়ে দেব আমার গায়ে হাত দেওয়া কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ও সাক্ষী ছাড়া কোনো অপরাধী গ্রাহ্য নয়। এটা এটা আপনার কথা, এটা আইনের কথা। কিন্তু কিন্তু এরা তো দেখেছে, এরা সবাই সাক্ষী দেবে। এই 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 তোমরা সাক্ষী দেবে তো? তোমাদের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমরা বলবে তো? আপনার মতো জানোয়ারের ফাঁসির জন্য একটা কেন হাজারটা মিথ্যা কথা বলবো, আপনার মতো মঙ্গলের জন্য একটাও সত্যি কথা বলবো না। কারণ এই ভারতবর্ষের আমরা নাগরিক, স্বাধীন ভারতবর্ষের কলঙ্ক, সেই কলঙ্ক মুছতে আমরা চিরতরে প্রস্তুত। আইরে কাকলি আয় চলে আয়। যাবার সময় সাবধান করে যাচ্ছে দারোগাবাবু, যদি বাঁচতে চান তাহলে চলার পথ আপনি পরিবর্তন করুন, নইলে আজ এক জন্মেছে দিন বদলের পালায় আপনার এই জনআনন্দের হাতাতে পিটুনি খেয়ে মৃত্যুর কোলে শুয়ে পড়তে হবে আপনার এই মহাপাপের। না, তার আগে এর উপযুক্ত বিহিত আমি করবই। আজই আমি সাংবাদিক সম্মেলন থেকে তোমার এই অপকীর্তি আবার ভুল করে ফেললেন স্যার। এই প্রমাণবিহীন খবর ছাপতে গিয়ে আপনি আবার নিজের জালে নিজে জড়িয়ে পড়বেন। আমার কে সাক্ষ্য স্পর্শ করতে পারবেন না। তোমাকে আমি গুলি করে মারব। আপনার ওই সরকারি পিস্তলের গুলি আপনাকে হিসাব দিতে হয়, হয়তো আপনার চাকরিটাও দিতে পারে, কিন্তু আমার এই বেহিসাবে গুলি এক মুহূর্তে আপনার মুখ থেকে ঝাঁঝরা করে দিতে পারে। রুদ্র, আমি রুদ্র, সূর্যের দীপ্ত তেজ চাষার সঙ্গে তার গায়ে কাঁটা আঁচড় দেওয়ার চেষ্টা করলে আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন আর ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার। পারবি না রে শয়তান। পারবো, সবকিছু পারার জন্যই আমি তেজদীপ্ত রুদ্র। আমার পিছনে লাগার চেষ্টা করলে আইন, নেতা, মন্ত্রী, প্রশাসন কেউ আমাকে বাঁচিয়ে রাখতে পারবেন না। মনে রাখবেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া কারো করি না কুর্নিশ। আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি বিরোধ দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল। তোকে ওই বিশ্বমায়ের আঁচলেই শুইয়ে রাখবো রে শয়তান। তুই জানিস না এই মহিন জান্নাত নামক বিষাক্ত কেউকে লেজে এবার তৈরি থাক তার বিষাক্ত ছোবল খাওয়ার জন্য। নমস্কার। নমস্কার দারোগা বাবু। নমস্কার। কি হঠাৎ এখানে? আরে হঠাৎ বলছেন কেন? আমরা সাংবাদিক, তাই সংবাদ সংগ্রহের জন্য যে কোনো জায়গায় যখন তখন যাবার অধিকার তো আমাদের আছে। তাই বলে থানায় কিসের জন্য? এখানে তো তেমন কিছু ঘটনা ঘটেনি। তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, কিন্তু দারোগা বাবু আপনার পোশাকে এত ধুলো বালি মানে পড়ে টড়ে গিয়েছিলেন নাকি আবার? না, ওই শালা এক শুয়োরের বাচ্চা আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনার এই সংবাদপত্র, প্রশাসন, নেতা, মন্ত্রী, সরকার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। একটু ওই স্লিপ পড়ে গিয়েছিলাম। আপনি পড়ে গিয়েছিলেন? তাহলে স্যার ওই থানায় ঢুকে আপনাকে এই পাবলিকের পেটানোটাকে আমি মোটামুটি গুজব বলে লিখে দিচ্ছি। মিথ্যে কথা। শুনুন ভাস্কর বাবু, আপনি হলেন একজন নির্ভীক সাংবাদিক, সত্যবাদী সাংবাদিক। এইসব গুজবে কান না দিয়ে সত্য ঘটনাটা লেখার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার উন্নতি হবে। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, বুঝবে বউকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, বুঝবে বউকে টেনে নিয়ে
অশেষ ধন্যবাদ। তাহলে স্যার আপনাকে আজ পাবলিকের পেটানোটাকে আমি গুজব বলে লিখে দিচ্ছি। আর একটা কথা, ওই বড় লোকের শ্যালক বলে ওই সুন্দরলাল কাকলি দেবীর বিরুদ্ধে যে স্টেটমেন্টটা থেকে দিয়েছিল সেটাকে আপনি গ্রাহ্য করেননি কেন? আরে ভাস্কর বাবু, ওটা ছিল একটা মিথ্যে স্টেটমেন্ট। ও তাহলে তাহলে এই সত্যটাকে মিথ্যা করবার জন্য মোটামুটি কত টাকা দিতে হয়েছে? স্যার আমি নয় এই জনসাধারণ বলছে আপনি নাকি মোটা টাকা ঘুষ খাচ্ছেন আর রাতকে দিন বানাচ্ছেন। তাহলে স্যার ওটাই লিখে দেবো নাকি স্যার? আপনি কিন্তু আমার সঙ্গে আর কি মারছেন ভাস্কর বাবু। আপনি হচ্ছেন একজন উচ্চপদস্থ কর্মচারী, তাই আপনার সাথে কি আমি ইয়ার্কি মারতে পারি, কিন্তু এই জনসাধারণের কথাটাকেও তো আর আমি ফেলে দিতে পারি না। আরে ড্যাম এর জনগণ, আপনি এখান থেকে যাবেন কি না বলুন তো? আরে আমি তো যাবার জন্য প্রস্তুত হয়ে আছি, কিন্তু আপনি তো আমাকে একটা স্টেটমেন্ট দিচ্ছেন না। অন্তত যাবার আগে যদি একটা স্টেটমেন্ট দিতেন। বলুন কি জানতে চান বলুন। এই স্বাধীন ভারতবর্ষে শান্তিরক্ষক পুলিশ হিসাবে আপনি ওই দেশের প্রতি যে কর্তব্যের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, তাতে আপনার মতো এই পুলিশ অফিসারদের শেষ পরিণতিটা কি? শুনুন ভাস্কর বাবু, আপনি কিন্তু অধিকারের মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এটা থানা আর আমি হলাম এই থানার ইন্সপেক্টর মহিম সান্যাল। অবশ্যই আপনি হচ্ছেন এই থানার অফিসার। আর আপনাকে একটা কথা বলে দিচ্ছে, থাকবেন না চিরকাল আপনি আর এই পদে থাকতে পারবেন না। মহাপ্রলয়ের ঘন্টা বেজে গেছে। সত্য সুন্দর এই দেশের আইন পুলিশ প্রশাসন বড় লোকের পায়ে তলায় গোড়াচ্ছে। পুলিশ হয়েছে বড় লোকের বাড়ির চাকর। ভারতের অস্বচ্ছ পাহাড় আকাশ বাতাস ভেদ করে বিদীর্ণ করে তুলছে। এই অভিযান চিরদিন চলতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, তার সেই অমোঘ বাণী, যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিপূর্ণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সর্বসংস্থাপনায় সম্ভবামি যুগে। ধনের প্রধানতা না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, অভাবের সমুদ্রে আজ তার ধনের প্রধানতা না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, অভাবের সমুদ্রে আজ তা হাবুডুবু খাচ্ছে। তাই আত্মসম্মানের শেষ লেশটুকু বিসর্জন দিয়ে যে কোনো একটা চাকরি আমার চাই। এই বাস্তব সত্যিটা বুঝতে যদি তোমার এতদিন সময় লাগে, তাহলে কঠিন বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে লড়াই করবে কবে? কি আপনি? না, বলো মনিকা। তার মানে? তুমি বিশ্বাস করো অলোক, সেই দিন তোমার বাক্যবাণী জর্জরিত হয়ে সারা রাত শুধু আমি তোমার কথাই ভেবেছি। সে কি সুন্দরলালের বাগান বাড়িতে শুয়ে আমার কথা? আরে সালা মার ছক্কা, আমি থাকবো ওখানে, ভাববো তোমার কথা আর ভালোবাসবো তোমাকে। ওসব রঙিন স্বপ্ন আমাদের জন্য, মানুষের জন্য নয়। তাছাড়া আমি এক হতদরিদ্র পিতার বেকার সন্তান। আরে জানি মশাই, জানি, আমি সব জানি। আর এও জানি বিষয় বলতে আছে 2 বিঘে তোমাদের জমি। অভাব অনটনের মধ্যে দিন কাটে, টাকার অভাবে এখনো বোনের বিয়ে দিতে পারো। এই তো আমি সব জেনেও যে তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তোমার একটা চাকরি, যার উপরে ভর করে তুমি হবে প্রকৃত পুরুষ, গোছাবে সংসারে অভাব অনটন। কিন্তু মনিকা, এত স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবে সত্যি করার জন্য আমি অনেক দূরে গিয়ে এসেছি। তাই আগামীকাল তুমি যাবে সুন্দরলালের বাগান বাড়িতে। সুন্দরলালের বাগান বাড়ি? তাও ওরকম একটা বাজে জায়গায়, আবার বাজে লোকের সঙ্গে? আরে
কাজের কথা সেরে নিয়ে ওখান থেকে সরে পড়বে, ওখানে ছুঁচ হয়ে ঢুকে ঢাল হয়ে বেরিয়ে যাবে। কিন্তু মনিকা, আমি যদি ফেসে যাই? কোনো ভয় নেই, আমি সব সময় তোমাকে ছায়ার মতন অনুসরণ করব। কিন্তু আমার জন্য তুমি এত কিছু করবে কেন? কারণ চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই তোমার দেখানো স্বপ্নে আমার জীবন মালঞ্চে সার্থকতার পরিযাতে ফুটে উঠবে তো মনিকা? নিশ্চয়ই ফুটবে। তার আগে প্রথম কাজ আগামীকাল সুন্দরলালের বাগান বাড়িতে তোমাকে যেতে হবে। যাবো মনিকা, যাবো, নিশ্চয়ই যাবো। যে কোনো উপায়ে একটা চাকরি আমার চাই, তবেই ঘুরবে আমার সংসারের অভাব, আর গড়ে উঠবে তোমার আমার ভালোবাসার মিলন। আজ আমি আসি মনিকা, দেখা হবে আগামীকাল সেই সুন্দরলালের বাগান বাড়ি। মঞ্চে দাঁড়িয়ে তারা 50 গ্রাম মুড়ি আর একটা কাঁচা লঙ্কা আর এই যুব সমাজকে একটা চাকরির লোভ দেখিয়ে যদি যুব সমাজটাকে সারা ধ্বংস করে দেয়, তাহলে আমি আমার যৌবনে টোপ দিয়ে
প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে ওই রুদ্র। এই বিক্রমপুর থানা এলাকায় যার মুখের কথায় আইন, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকে কিনা চ্যালেঞ্জ জানায় সামান্য একটা লেংটে ইঁদুর। তাকে আমি এমন শিক্ষা দেব। ওই চেষ্টা করবেন না স্যার। ওই কাজ করতে গিয়ে ওই পিটারের দলবল এখন হসপিটালে ভর্তি হয়ে আছে স্যার। তার মানে তুমি বলতে চাও কুমিরের ভয়ে জলে নেমে চান করাটাই বন্ধ করে দেবো? হরে কৃষ্ণ হরে হরে। বুদ্ধিমান মানুষেরা সব জায়গা থেকে কেটে পড়ে। তার মানে কি বলতে চাও তুমি? আমি সেটা কিভাবে করব? হরে কৃষ্ণ হরে হরে, সে কথা আমি বলবো কি করে? আরে আমার কেন মাথা ঠিক আছে স্যার। ওই গত রাতের ঘটনা শুনে আমার যে পিছন পেটে যাচ্ছে স্যার। আরে বাজে কথা বাদ দিয়ে বলো, গত রাতে কি ঘটেছে? ওই একদল মুখোশ পরা লোক ওই বিক্রমপুর এলাকায় আপনার ওই চুলাই মধ্যে টেকগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছে স্যার। আমার লক্ষ লক্ষ টাকার মাল সব সব তছনছ হয়ে গেল। আসলে ঠেকের হারামজাদাগুলো কি করছিল? ওই বাধা দিয়েছিলাম স্যার, বাধা দিয়েছিলাম, কিন্তু কপিল দেবের ইউকার বলে সবকটা বীর পুরুষ বোল্ট আউট হয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে পড়ে আছে। কিন্তু এই বিক্রমপুর থানা এলাকায় কার এত বড় দুঃসাহস যে সবকটা মদের ঠেক আমার জেনেও এ কাজ করে? কে জেনে শুনে এই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে চায়? সেই সাহস তো একজনেরই আছে স্যার, তার নাম রুদ্র। সবই যখন জানেন তখন হাত পা গুটিয়ে চুপ করে বসে আছেন কেন? যান, ওকে অ্যারেস্ট করুন। কিন্তু স্যার প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া তো আমরা কাঠের পুতুল স্যার। প্রমাণ? আর প্রমাণটা কি আমি জোগাড় করব? যান, ওই শয়তানটাকে অ্যারেস্ট করে দেখুন সুরসুর করে প্রমাণ হাতের মুঠোয় চলে আসবে। এখানেই তো এদেশের পুলিশ বড় অসহায়। তারা নরমের গরম, শক্তের ভক্ত। তার মানে হোয়াট ডু ইউ মিন? আই মিন, ও যদি কোনো গরিব বেকার ছেলে হতো তাহলে ওকে আরে অ্যারেস্ট কেন স্যার, ফাঁসিতে লটকে দিতাম। কিন্তু ওইটুকু ছোঁড়ার যাতে। হরে কৃষ্ণ হরে হরে, আপনাকে থানাতে দিয়েছে স্যার লাঠি। এই এই একদম তুমি কিন্তু বাজে কথা বলবে না। আরে থানায় পুলিশের অফিসারের গায়ে হাত দেওয়া অত সহজ নয়। হাতটা আপনি কেটে নেবেন এই তো স্যার। হরে কৃষ্ণ হরে হরে, এদের মতো কাপুরুষগুলো পুলিশের চাকরি পেলেও কি করবে? স্যার আপনার এই পপ বাসিটা একটু বন্ধ করতে বলুন। মহিম বাবু, শুধু ও নয়, ওই মহাদেব নয়, এরপর থেকে না পাড়ার নেরি কুকুরগুলো আপনাকে লাথি মারবে। দেখুন, আপনার গলদ আছে বলেই রুদ্র আপনাকে লাথি মারে। এই মহাদেব আপনাকে অপমান করে, পাড়ার মেয়েরা ছাঁটা নিয়ে আপনাকে তাড়া করে, আর এরপর ওই ইয়াং ছেলের দল আপনার মতো পুলিশের টুপি খুলে নিয়ে তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে। পাকা ফোড়ার মুখটা উস্কে দিলেন তো স্যার। আপনি চালনি আর আমি হলাম সোচ, তাই একে অপরের ছিদ্র না খুঁজে কিছু মাল ছাড়ুন দেখি। মাল আমি দেখছি ও ব্যাটাকে কি করে সাহায্য করা যায়। থাক থাক থাক, অনেক হয়েছে, আপনাকে আর কিছু করতে হবে না। ওর ব্যবস্থা যা করার এবার আমিই করব। তা বললে কি হয় স্যার? আমরা হলাম এই স্বাধীন দেশের পুলিশ। আমাদের বেতন 50,000 টাকা হলেও 1 লাখ টাকা ঘুষ আমরা পেয়ে থাকি। নইলে নেতা মন্ত্রী আর এই বড় লোকদের পায়ে তেল দেওয়া এই চাকরি করব কেন স্যার? শুনুন,
আজ থেকে আপনাকে আমি আর একটা টাকাও দেব না। দেবো না? দেবেন দেবেন স্যার, টাকা নিবে? ঠিক দেবেন। কারণ আপনি ভালো করেই জানেন, সাক্ষী যদি সন্তুষ্ট না থাকে তাহলে মামলায় জিততে হবে তো স্যার। হোয়াট ডু ইউ মিন? তার মানে আপনি কি বলতে চান? আমার সাহায্য না পেলে এই বিক্রমপুর এলাকায় আপামর মানুষের স্বাধীনতাকে নিলামের বাজারে বিক্রি করে, তাদের স্বাধীনতাকে দু পায়ে চূর্ণ করে ধোয়া তুলসী পাতা হয়ে থাকবেন কি করে? হোয়াট ডু ইউ মিন? তাই এক কাজ করুন, এই 50,000 টাকা একটু থানায় পাঠিয়ে দেবেন। এই 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 শোনো শোনো, স্যারের কাছ থেকে টাকাটা নিয়ে থানায় একটু দিয়ে আসবে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে হরে, স্যার না দিলে আমি নিয়ে যাব কি করে? দেবেন দেবেন, নিশ্চয় দেবেন। কারণ এই স্বাধীন দেশের পুলিশ হিসাবে এটা আমরা পেয়ে থাকি। আর তা না হলে আমরা যেটা বলি, যে কোনো কেসেই মানে ওই পুলিশের গাড়ির তেল শেষ হয়ে গেছে, নয়তো এই কেসের তদন্তে যাচ্ছি। চলি স্যার, নমস্কার। মনে করে টাকাটা একটু পাঠিয়ে দেবেন। শালা একটা শুয়োরের বাচ্চা। কিছু করার তো নেই মহাদেব। শোনো, এই নাও 50,000 টাকা। ওই শুয়োরের বাচ্চাটাকে কালকে পাঠিয়ে দেবে। তার কারণ আমার চলার পথের সব থেকে বড় বাধাটাকে উপড়ে ফেলতে ওর সাহায্যটাও আমার চাই। ভারতবর্ষ, তুমি কেন স্বাধীন হইলে মা? তোমার বুকে বসে হরে কৃষ্ণ হরে হরে শতকরা 5 জন 95 জনের স্বাধীনতা হরণ করে যে দুর্নীতির পাকে তুমি ডুবে গেছো, সেখান থেকে তোমাকে উদ্ধার করবে মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া তোমারই কর্ম। আসি স্যার, আসি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কিন্তু আমি তো এমএলএ, নেতা, মন্ত্রী, শান্তি কিছু নয়। কিন্তু এদের সব কোটাকে একসাথে পাঞ্চ করলে যে সুখের রাজত্ব সৃষ্টি হয়, আমি সেই সুখের রাজত্বের একচ্ছত্র সম্রাট। আর আমার এই সুখের রাজত্বে কোনো অশান্তির বীজ যদি মাথা তুলে দাঁড়ায়, সেটা তো আমি সহ্য করবো না। তাই হ্যালো, স্বরাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর রায় বলছেন? হ্যাঁ, আজই জরুরি মিটিং। শালা ইয়ে করে দে তোর জরুরি মিটিং এ। শোন, তোকে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে না আমি বসিয়েছি, আর প্রয়োজন হলে লাত মেরে হ্যাঁ শালা পথে এসো। শোনো, 3 দিনের মধ্যে এই বিক্রমপুরের রাহু এই রুদ্রকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আর তা যদি চপ শালা কাঁচার বাচ্চা। ওইভাবে গালাগালি দিচ্ছ কাকে? আরে কাকে আবার ওই স্বরাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর রায়কে। সে কি এতদিন ওই ছিল তোমার জপমালা? লক্ষ লক্ষ টাকা খরচ করে, গুন্ডা ভাড়া করে, পিস্তল দেখিয়ে, বুথ দখল করে ওকে ভোটে জিতালে, মন্ত্রী করলে, আর আজ? আরে শালা আজকে আমার বিপদের দিনে কিনা শালা মিটিং দেখাচ্ছে, জরুরি মিটিং। শালা পথের কুকুর সিংহাসনে বসে তোমাকে লাথি মারছে, তাই তো? শোনো, এর চেয়ে বড় আঘাত
জীবনে আসবে, আর সেটা বেশি দূরে নয়। সাধনা, প্রভাব, প্রতিপত্তি, আভিজাত্য সেটা যে কি জিনিস তা তোমার মতো মেয়ে মানুষের মাথায় ঢুকবে না। আমার মতো ছেলে মানুষের সব আভিজাত্য কিন্তু একদিন ঘুচে যাবে। আমি বিলাস চাই না, আভিজাত্য চাই না, আমি চাই একটা সুখের সংসার, এই ছায়া মায়া ঘেরা একটা শান্তির নীড়। কিন্তু সাধনা, তোমার সেই সুখের সংসারে অশান্তির অসুখ যে বাসা বেঁধেছে সেটা কি খেয়াল করেছো? তার মানে কি বলতে চাইছো তুমি? এই কদিনে সূর্যকান্তের কোনো পরিবর্তন তুমি লক্ষ্য করেছো? তুমি কি দেখেছো তাই বলো। হঠাৎ হঠাৎ কোথাও সে উধাও হয়ে যায়, তার চালচলন আচার আচরণ কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে। দীর্ঘদিন সে অফিস যায় না। নতুন বিয়ে করলে ছেলেরা এরকম অফিস কামাই করে, মা হয়ে সেটার জন্য খোটা দেবো নাকি? খোটা দেওয়ার কথা নয়, খোটা দেওয়ার কথা নয়, কিন্তু কিন্তু আমি বলতে চাই, বুঝতে পেরেছি আসলে গরিব বাড়ির মেয়ে এই বাড়ির বউ হয়ে এসেছে, তাই তোমাদের শালা ভগির পথে সহ্য হয় না, তারা আবার চেষ্টা করে তাড়াতে পারছো না, তাই নতুন বিক্রি খুঁজছো। শোনো সাধনা, আজ থেকে তোমার সংসারে আমি নাক গলাবো না, কিন্তু তুমি মনে রেখো আমার চলার পথে কোনো বাধা কিন্তু আমি মানব না। যে বুদ্ধি বলে আমি এই অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি সব অর্জন করেছি, সেই বুদ্ধি বলেই না এই বিক্রমপুরের প্রতিটা মানুষকে আমি খেলার পুতুল বানাবো, আর তাদের চলার পথের রিমোটটা থাকবে আমার পথে। তারপর খেলা হবে, অমানুষ হয়ে যাচ্ছে, আর ওই পথে নিয়ে যাচ্ছে আমার শয়তান ভাই ওই সুন্দর লাল, তার প্রয়োজনা আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমারা। সে কখন থেকে? আরে মা, বাবা কোথায়? না, তোর তোর জন্য কেউ নেই রে মা, তোর হয়ে কথা বলার কেউ নেই রে মা, কেউ নেই। কেন মা আপনি ওভাবে কথা বলছেন কেন? আমি বুঝতে পারছি আপনি বাবার উপর রাগ করেছেন, কিন্তু এ ব্যাপারে আমি কি করব বলুন? তুই তো সব পারিস মা, এই বাড়ির উপর যে অভিশাপের খাড়া ঝুলছে একমাত্র তুই পারিস তাই খণ্ডন করতে। কিন্তু এ ব্যাপারে আমি কি করব? কি করার ক্ষমতা আছে আমার? অসম্ভব জেনেও হিংস্র বাঘের গলায় ঘন্টা বাঁধার দায়িত্ব তুমি কার হাতে তুলে দিচ্ছ মা? কেন? আমার ঘরের লক্ষ্মী ওই বৌমার হাতে। কিন্তু তুমি তো জানো মা, আমার অবর্তমানে এ বাড়িতে ওরই বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হয়েছিল। তাহলে মা বলো তো তুমি, এ বাড়িতে ওর দাম আর সকলের চেয়ে যে কোনো অংশে কম নয় তার প্রমাণ করার দিন এসেছে সূর্য, তাই আমি চাই। বলুন মা, কি চান আপনি আমার কাছে? অগ্নি পরীক্ষা। এ বাড়ির সর্বময় কর্ত্রী হয়ে এই বাড়িকে করে তুলতে হবে নিষ্কলঙ্ক নির্মল, এই বাড়ির মাথা থেকে তুলে দিতে হবে অশুভ কালোর মেঘ। তার জন্য নির্মম নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার মা হয়ে আমি তোকে দিয়ে গেলাম মা, আমি তোকে দিয়ে গেলাম। আপনার দেওয়া সেই দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম মা। যে গুরু দায়িত্ব আপনি মাথায় তুলে নিলেন, আপনি আপনি কি জানেন সে কাজ কত কঠিন? আচ্ছা আচ্ছা রাত্রি দেবী, আপনি বলুন তো, আপনি আমার জন্য কেন এত চিন্তা করেন? কেন কেন রাতের পর রাত না ঘুমিয়ে অতন্ত্র প্রহরীর মতো জেগে কাটান আপনি? আমি আপনার এই জগৎ সংসারে আমার বেঁচে থাকার স্বাধীনতা নিলাম হওয়ার হাত থেকে রক্ষা করেছেন আপনি। আমার জীবন মরণের চাবিকাঠি আপনার হাতে, তাই তো আপনি আমার জীবনের পরম পুরুষ ভগবান। চুপ করুন প্লিজ, দয়া করে চুপ করুন। আমি আর সহ্য করতে পারছি না রাত্রি দেবী, আপনি চুপ করুন। কি হলো আপনার? আমি কি কোনো অন্যায়? না রাত্রি দেবী না,
আপনি কোনো অন্যায় করেননি। আমার এই মাথাটা যেন ঘুরছে, গলাটা যেন শুকিয়ে আসছে। জল একটু জল। বেশ আপনি বসুন, আমি আপনার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। আমি আর পাচ্ছি না। একদিকে ভাগিনী নারী, এক মমতা মহিমা, স্বাধীন দেশে বাস করেও পরাধীনতার গ্লানি নিয়ে সম্মুখ গতিতে হেঁটে চলা নিরন্ন মানুষের মিছিল। আর অন্যদিকে আমার এই মাথার উপরে ঘুরছে ঝুলছে নির্মম কঠিন কঠোর আদেশের শানিত খড়গ। আমি কাকে ফেলে কাকে রাখি? আমায় কে বলে দেবে? কে বলে দেবে আমি কোন পথে চলবো? হ্যালো, কে বলছেন? জয় জয় জগদম্বে। কেন, বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? না 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 না, অসুবিধা হবে কেন? কিন্তু আপনি হঠাৎ এই সময়ে? সময়টা তোমার কাছে হঠাৎ মনে হলেও আমার কাছে নয়। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার দাম অনেক গুরুদেব। আর সেই অমূল্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তুমি তোমার কাজের হিসাবটা দাও। কাজ আপনি নিশ্চয়ই পাবেন গুরুদেব, কাজ আপনি নিশ্চয়ই পাবেন। শুধু কয়েকটা দিন। না, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমি কাজ চাই, কাজ। আমি চেষ্টা করছি গুরুদেব। চুপ করো। তোমার চেষ্টার মুখ চেয়ে মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। গুরুদেব, তোমার অকর্মণ্যতার জন্য যদি আমাকে ময়দানে নামতে হয়, তাহলে 7 দিনের মধ্যে তুমি টের পাবে। না 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 গুরুদেব, না না, দয়া করে ও কাজ আপনি করবেন না। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি যে কোনো প্রকারেই রক্ষা করব। শুধু আপনার শ্রীচরণে আমার একটাই প্রার্থনা। বলো তোমার মিশন সাকসেস করতে কি সাহায্য দরকার তোমার? শুধু একটু সময় গুরুদেব, সময়ের তালে পা ফেলে আমি সাকসেস করব আমার এই জীবন মরণের চাবিকাঠি, এই মিশন। অন্যথায় তিল তিল করে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হও। মনে রেখো আমি একদিকে পিতার ন্যায় কর্তব্য পরায়ণ, মাতার ন্যায় কোমল, আর অন্যদিকে সাপের চেয়েও ক্রূর, বাঘের চেয়েও হিংস্র। গুরুদেব, জয় জগদম্বে। আমি গুরুদেব এই বাঘের খাবার সাপের ছোবলে নীল হয়ে যাওয়ার আগে আমার নির্মম আদেশের প্রতিপালন করো। মনে রেখো আমার জগৎ জননী মা ক্ষুধায় তৃষ্ণায় কাতর। তার খাদ্য চাই, পানীয় রূপে রক্ত চাই, রক্ত। চিৎকার করে উঠলেন কেন? কই না তো, জলটা দিন, জল। মনে হচ্ছে আপনি যেন খুব ভয় পেয়েছেন। কাকে ফোন করছিলেন? আমার প্রাণটা যেন জোরালো। ফোন কাকে? না থাক,